কিন্তু প্রিয় দর্শক, আজকের খুশির সংবাদটা হলো এর কিছুক্ষণ পরেই দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের যে সেনা অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী 4 তারিখ বুধবার থেকে সরকার প্রধানে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের নাম আবারও আসতে চলেছে। এটা যদিও আমাদের জন্য খুশির সংবাদ, কারণ আমরা সবাই চাই পিনাকি ভট্টাচার্য এবং সেই সাথে ইলিয়াস সহ যারা এই স্বাধীনতা অর্জনের পিছনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভূমিকা পালন করেছেন তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে রাখা হোক। বাংলাদেশে যে রাজনীতির সুস্থ ধারাটাকে ফেরাতে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না, তবে এখানে একটা ওয়ার্ডগত প্যাচ আছে। আমি মনে করি এই প্যাচটা সরাই দেওয়া দরকার। তারা বলতেছে টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। হাসিনার পতন হওয়ার পরে ভারত যে স্বভাবতই খুব বিরক্ত এবং ভারত যেটা কিছুতেই মেনে নিতে পারতেছে না, তার আরেকটি প্রমাণ আমরা পেলাম যে আজকে এই আমাদের বাংলাদেশের 6 ছাত্র নেতার উপর বিশা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে অনেক রকমের কথা আছে। ব্যর্থতার জায়গাগুলোতে আসার আগে সাফল্যের জায়গাগুলো নিয়ে একটু কথা বলি। জাতীয় পার্টিকে মিনিমাম 10 বছরের জন্য ব্যান করে দেওয়া দরকার, কারণ এই লুটপাট, এই 1500 আমাদের ছাত্র, আমাদের ভাই বোনদের হত্যার দায় জাতীয় পার্টি এড়াতে পারে না কখনোই। প্রশ্ন হচ্ছে, ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? এই প্রশ্নটার জবাব খোঁজা দরকার আছে, বা আমরা এই ক্ষেত্রে ভারতের সাথে ব্যাপারটা কিভাবে ডিল করব। ঢাকা 7 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন এবং সেটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সেই সাথে দর্শক, এক ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের নিউজ খুব দ্রুত সময়ে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। পিনাকি ভট্টাচার্য যতই দূরে থাকুক পদবি কিন্তু তার পিছু ছাড়ছে না। যদিও তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন দেশে আসবে না, কিন্তু না, ঘটতেছে ব্যতিক্রম। আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি সরকার প্রধানে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের নাম আবারও আসতে চলেছে। এটা যদিও আমাদের জন্য খুশির সংবাদ, কারণ আমরা সবাই চাই পিনাকি ভট্টাচার্য এবং সেই সাথে ইলিয়াস সহ যারা এই স্বাধীনতা অর্জনের পিছনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভূমিকা পালন করেছেন তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে রাখা হোক। সরকারের যে অবস্থা বর্তমান যা কিছু হচ্ছে, বিএনপি নির্বাচন চাচ্ছে, অনেক ধরনের অকারেন্স বাংলাদেশে কিন্তু ঘটতেছে। ডক্টর ইউনূসকে নির্বাচনের চাপ দেওয়া হচ্ছে, সব কিছু গুছিয়ে নেওয়ার আগেই তিনি হিমশিম খেয়ে যাচ্ছেন। বিগত কয়েকদিন আগের তার বক্তব্য যেটা ছিল ডক্টর ইউনূসের কথা বলার স্টাইল, এখন সেটা একটু নরম হয়েছে, ভিন্ন সুর আসতেছে। কারণ ডক্টর ইউনূস বলতেছে যে আপনারা যতদিন চান আমরা ততদিনই সরকারে থাকবো, কিন্তু এখন বলতেছে না বেশি সময় নিব না, নির্বাচন দিয়ে দেবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা মূল প্রতিবেদনে যাব তার আগে আপনাদের কাছে জানতে চাই, পিনাকি ভট্টাচার্য দাদাকে যদিও আমরা দেশে দেখতে চাই কিন্তু তিনি আসতে চাচ্ছে না, কিন্তু পদবি তার পিছু ছাড়তেছে না। আপনারা কি চান যে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস, কনক সারওয়ার যারা আছে সবাইকেই সরকার প্রধানের উপদেষ্টা মণ্ডলীতে রাখা হোক? তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ডাক্তার পিনাকি ভট্টাচার্য, প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক কনক সারওয়ার, সাংবাদিক ইলিয়াস, এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম। প্রফেসর ইউনূস, তাকে পতিত সরকার অনেক হেনস্থা করেছে, সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন। তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না, তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক। এই আন্দোলনে বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল, বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান। বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান, কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নাই। এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন, হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন। আমরা এই মুহূর্তে আর এসব তিক্ততা দেখতে চাই না। আমরা আরও খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে, অনেক সাধারণ মানুষ, যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যেমন প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক কনক সারওয়ার, আরও দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক, মোহাম্মদ ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, তারা জনগণকে সংগঠিত করেছে। তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে। এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম। এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে এক তিতিক্ষার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে, তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার। বুদ্ধিজীবীর আর বেশি দরকার নাই। আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে, আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকে। আজকের খুশির সংবাদটা হলো এর কিছুক্ষণ পরেই দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের যে সেনা অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী 4 তারিখ বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। আমি এই সংবাদটা শুনে কাকতালির মতো আমার কল্পনাটা, স্বপ্নটা যেন মিলে গিয়েছে। সেজন্য আমি ধন্যবাদ জানাই সম্মানিত উপদেষ্টাকে। আজকে এই সম্মানিত উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনেকেই বলছেন উনি তো নরম মানুষ, ভদ্র মানুষ। আসলে ওনার চেহারাটা ভদ্র, মানুষটাও ভদ্র, কিন্তু আইন কানুন হলো বড় কঠিন।
কারণ উনি হলেন সেনা অফিসার। ফৌজিরা সবসময় হাসি মুখে কথা বললেও ভিতর দিয়ে কিন্তু ফৌজিদের দায়িত্ব পালনে কখনো পিছিয়ে যায় না। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার, এত স্বপ্ন শেখ হাসিনার ছিল ওয়াকারের উপরে যে এই ওয়াকার দিয়ে শেখ হাসিনা মানে তরিটা পার হয়ে যাবে। এই ওয়াকারের আমলে শেখ হাসিনার উপরে কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন বা বিরোধী দলরা রাস্তায় দাঁড়াতে পারবে না। সেই জেনারেল ওয়াকার গতকাল যে একটি নতুন আইন বা নতুন বিচারের কথা বলেছেন, আমরা অনেকেই ভুলে গিয়েছি বা অনেকেই বিষয়টা সামনে আনতে পারিনি। আমি গতকাল সেই নিউজটা আজকে পড়লাম যে গতকাল উনি একটি নিউজ করেছেন যে সেনাবাহিনীর মধ্যে একটি আদালত গঠন করা হবে। সেই আদালতে যত খুন, গুম, আয়নাগরে যত মানুষ গিয়েছে, আয়নাগর যারা বানিয়েছে তাদের সাথে যারা জড়িত সকলের বিচার হবে। প্রিয় দর্শক, বাংলাদেশ হওয়ার পরে আমি গত 40 বছর যাবৎ যা হয়েছে বলতে পারবো, এর আগের 13 বছর বলতে পারবো না। আমি এই গত 40 বছর এরশাদ সরকারের মাঝামাঝি থেকে এই পর্যন্ত 40 বছরের ভিতরে কোনো সেনাপ্রধান এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারের মতো সিদ্ধান্ত নিতে পারে নাই যে বাংলাদেশে যত খুন, গুম, অত্যাচার হয়েছে এই সবগুলার বিচার নাকি করবেন জেনারেল ওয়াকার, তাও সেনাবাহিনীর সর্বোচ্চ লেভেলের অফিসারদের মাধ্যমে। তাদের যে সেনাবাহিনীর কোড আছে, কোড মার্শাল আছে, সেখানে নাকি বিচার করবেন। আমি শুনে আমার বুকটা ভরে গিয়েছে। আমি আনন্দিত হলাম, আমি খুশি হলাম এবং আমি এই ধন্যবাদটা সেনাপ্রধান জেনারেল ওয়াকারের জন্য শুধু ধন্যবাদ দিচ্ছি না, ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে একটু দীর্ঘ হায়াত দান করেন এবং বাংলাদেশের মানুষের মনের যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, সেগুলো যেন পূরণের জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার কাজ করে যেতে পারেন। সে জেনারেল ওয়াকার সেনাবাহিনী থেকে বিদায় নেওয়ার পরেও রাষ্ট্রীয় কাজে আমরা ওনাকে ছাড়বো না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে আমাদের রেখে দিতে হবে, কারণ রাষ্ট্রকে যিনি একটি নতুন স্বাধীনতা দিয়েছেন, ওনার কারণেই আমরা স্বাধীনতাটা পেয়েছি। আমাদের ছাত্র সমাজ, আমাদের রাজনীতিবিদদেরও অবদান আছে, কিন্তু সর্বশেষ 5 তারিখে যে ঘটনাটি উনি ঘটিয়েছেন, উনি যদি ইউটার্ন না নিতেন, শেখ হাসিনাকে যদি না বলতেন যে 45 মিনিটের ভিতরে না পালিয়ে গেলে আপনার একটি মাংসের টুকরাও পাওয়া যাবে না, মানুষ আপনাকে ছিঁড়ে বিলে খেয়ে ফেলবে, 45 মিনিট সময় লাগবে গণভবনে মানুষের আসতে, ওই 45 মিনিটে আপনি হেলিকপ্টারে করে পালাতে পারেন, না পালালে আপনাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে জনগণ। আমার সৈনিকরা, আমার সেনাবাহিনীরা জনগণের বিরুদ্ধে আর একটি বুলেটও ছাড়বে না। প্রিয় দর্শক, সেই সেনাপ্রধান গতকালের সিদ্ধান্তটা যেরকম বাংলাদেশের জন্য একটি স্বপ্ন পূরণ হবে, অনুরূপ আজকে আমাদের যৌথ বাহিনীর অভিযানটা, এর আগেও যৌথ বাহিনীর অভিযান হয়েছে, এই যৌথ বাহিনীর অভিযানের যে সিদ্ধান্তটা হয়েছে এরই মাঝে কিন্তু কেউ রেহাই পাবেন না। যারা অন্যায় করেছেন, যারা অন্যায় কাজে সহযোগিতা করেছেন, অস্ত্র উদ্ধারের নামে কিন্তু হবে, আসলে শুধু অস্ত্র উদ্ধার নয়, অস্ত্রের সাথে যত ঢিল আছে, যত ধরনের কন্ট্রাক্টারি করেছেন, সব অস্ত্রের কন্ট্রাক্টারদেরকে কিন্তু যৌথ বাহিনী বুধবার 4 তারিখ থেকে গ্রেফতার শুরু করবে। আর এই যৌথ বাহিনীর অভিযানে আরেকটি নতুন বাংলাদেশ হওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাংলাদেশ হবে। তারপরে যৌথ বাহিনীর অভিযানের পরে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন তারিখ বলেন, নির্বাচনের টার্গেটটা বলেন, নির্বাচন করতে গেলে আরো কি পরিষ্কার করতে হবে সেইগুলা জানান, আমরা তখন আনন্দিত হব। বাংলাদেশ আওয়ামী লীগের এই পতনে আর কিছু ভালো হোক না হোক, একটা জিনিস দৃশ্যত ভালো হয়েছে, একটা জিনিস একদম দৃশ্যত ভালো হয়েছে। দেখেন, বাংলাদেশের প্রধান যে 2টা রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা দলকে যারা লিড করেন, মানে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় যে পুরো বিএনপি সারপ্রাইজ হয়েছে, পাশাপাশি ডক্টর ইউনূস সাহেব সারপ্রাইজ হয়েছে, উপদেষ্টারা সারপ্রাইজ হয়েছে, আরও সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে জামায়াত ইসলাম। কারণ এই মুহূর্তে বিএনপির সামনে আওয়ামী লীগ না, সবচেয়ে বড় বাধার নাম হচ্ছে জামায়াত ইসলাম এবং তাদের যে ইসলামিক দলগুলো আছে তারা কিন্তু একটা জোট হতে যাচ্ছে। একই সুরে কোথাও না কোথাও কথা বলেছেন তারেক রহমান। বিএনপির তারেক রহমান কি বলা যায়, গতকালকে তিনি রাতে একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটা ঠিক গত কয়েক মাস যাবত আলোচনায় ছিল বা অনেক জনমানুষের আকাঙ্ক্ষা ছিল, তবে তিনি যেটা বলবেন সেটা আসলে আমিও ভাবি নাই। তবে এটা বলার কারণে তিনার জন্য কিছুটা পজিটিভ আছে, তবে 2 টার্ম। নিশ্চয় বুঝতে পারছেন যে 2 টার্ম বলতে কোনটা বোঝাচ্ছি। আমরা দেখছিলাম যে আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে বা সাধারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা আছে বা আমজনতারা আছে, আমরা চাচ্ছি বাংলাদেশে যে রাজনীতির সুস্থ ধারাটাকে ফেরাতে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না। তবে এখানে একটা ওয়ার্ডগত প্যাচ আছে, আমি মনে করি এই প্যাচটা সরাই দেওয়া দরকার। তারা বলতেছে টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমার মনে হয় যে টানা না, কোনো ব্যক্তি 2 বারের বেশি এমনিও প্রধানমন্ত্রী থাকতে পারবে না, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে হয়। কেন হয়? কারণ একজন ব্যক্তি যদি টানা 2 বার প্রধানমন্ত্রী থেকে যান, মানে টানা না, একবারের পর আরেকবার, তাহলে এই দলটার মধ্যে পরিবারতন্ত্র যেইকা বসে, টানা হিসাবটাতে একটা প্যাচ আছে। তবে যাই হোক, মোটামুটি লাইনে আসছে যে 2 বার।
তো এখন এই হিসাবে বেগম খালেদা জিয়া তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী হবে কে? আপনার তারেক রহমান। আর খালেদা জিয়ার বয়স হচ্ছে, তিনার রেস্ট দরকার। তো তারেক রহমান বলছেন যে আপনার বাংলাদেশে আর যেন কোনোদিন কেউ ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, সেইটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। তা আমি মনে করি পরপর শব্দটা বাদ দিয়া দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, তাহলে দলগুলোতে গণতন্ত্র কাজ করবে। আর নয়তো যে বিএনপি আজন্ম তারা তাদের ফ্যামিলি থেকে প্রধানমন্ত্রী হবে, আওয়ামী লীগ আজন্ম তাদের ফ্যামিলি থেকে প্রধানমন্ত্রী হবে, বাকিরা মন্ত্রী হবে, এমপি হবে, মারামারি কাটাকাটি করবে, এই দুইটা পরিবারের কাছেই ক্ষমতা থেকে যাবে, যেটা জামাতের মধ্যে আবার নাই, জাতীয় পার্টির মধ্যে এটার আছে। আপনার আজকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে লন্ডন থেকে অনলাইনে একটা কনফারেন্স করেছেন তিনি। আর ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার মধ্যে তিনি বলছিলেন যে গত 5ই আগস্ট স্বৈরাচার পতনের সাথে সাথে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ, আর পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে এবং বুঝতে হবে, আর আশাবাদকে বাস্তব রূপ দিতে হবে। সেটা না পারলে ছিটকে পড়তে হবে। আমি বারবার বলছিলাম দলীয় যারা প্রধান আছেন তারা কিন্তু বাতাসটা বুঝতেছেন, কারণ তারেক জিয়া এই মুহূর্তে লন্ডন আছেন। গতকালকে দেখছেন এসালমের সেই গাড়িতে এই যে কক্সবাজারের যে এমপি, দীর্ঘদিন যাবত এমপি না, সাবেক এমপি, বিএনপি নেতা সালাউদ্দিন, এত মানে পানি টানি ঘোলাইয়া বাংলাদেশে এসে কালকে এসালমের গাড়ি তিনি চড়ছেন। এটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। বিএনপির লোকেরা যে তিনি কি জানবেন না কেন ভাই? এসব ওই তেলমারা যুক্তি বন্ধ করেন, যেটা রিয়েল এটা রিয়েলি। ইভেন এই গাড়িগুলো যারা বার করছে বিএনপি তাদের জায়গা থেকে শক্ত একটা প্রতিক্রিয়া দেখেছে। চট্টগ্রাম দক্ষিণের সম্ভবত পুরো বিএনপির কমিটি বিলুপ্ত করে দিয়েছে, কারণ কি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় এই যে মারামারি, ছিনতাই, লুটপাট, তারপর হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া, নিজেরা ক্ষমতাকে পুঞ্জীবিত করে 20 জন আহত, মার্ডার হয়ে যাচ্ছে। এগুলা যেগুলো হচ্ছে এইটি তারেক রহমান বুঝাইতেছেন যে নতুন এই পরিবর্তিত ভাষাটাকে বুঝতে হবে, মানুষ কি চায়। আর বিএনপি যখন এগুলা করতেছে জামাত অটোমেটিক একটা পজিটিভ প্ল্যাটফর্ম পাচ্ছে। দেখো জামাত কত শান্ত, কত সুন্দরভাবে তারা কথা বলছে, কত সুন্দর ব্যবহার করছে। আর বিএনপি তারা কি করতেছে? সব খবর কি নিউজে আসে? আর আমার এলাকায় এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই, কিছু চোর ডাকাইত এগুলো ধরেন রাস্তাঘাটে যা শুরু করছে। আমার নিজের এলাকার কথাই বললাম। তো সেক্ষেত্রে ক্ষমতায় আসলে কি করবে? তো আমাদের যারা এলাকার সাধারণ মানুষ তারা এগুলো পছন্দ করতেছে, তারা বিএনপি করে এমন লোক তিনি বলতেছেন বিএনপি আসার দরকার নেই, কারণ কি তিনি ভদ্র মানুষ। তিনি জানেন বিএনপি আসলে তিনি দলের কাছে মূল্যায়ন পাবেন না, এরা এখানে হাইব্রিড হয়ে জায়গা বসবে। তো যাই হোক, পরিবর্তিত ভাষাটা বিএনপির আসলে বোঝা উচিত। আর আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি এই বিষয়টাতে সম্মতি প্রকাশ করেছেন। কোনটা? যে পরপর। বাট আমি মনে করি এই পরপরটাও বাদ দিয়া দুইবারের বেশি একজন লোক প্রধানমন্ত্রী হতে পারবে না, তাহলে পরিবারতন্ত্রের যে রাজনীতিটা সেইটা নাই হয়ে যাবে। দর্শক, আমি আশা করছি আজকে নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকে নিউজটি দেখেছেন। দর্শক, ভিডিওটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।